এই সন্তোষ শর্মা, যে সন্তোষ শর্মা এখন তারেক জিয়াকে গিয়ে সে এখন সম্মান দেখাচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করতেছিল কিনা সে বারবার এন্টি বিএনপি, এন্টি জামাত, এন্টি তারেক জিয়া, এন্টি খালেদা, সে কথাগুলো বলতেছিল যে আমরা সরকার অনুগতি। এই সন্তোষ শর্মা, জঙ্গিবাদ বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়, এটা কয়েকটা কারণে সেন্সিটিভ। এখানে আপনি খুব চমৎকার বলেছেন, এখানে দুটো বিষয় আপনারা দেখতে পেয়েছেন এবং এটা আপনার ধন্যবাদ, আপনি খুব ইনসাফের সাথে এখানে বলেছেন। আমরা বলছি না যে এখানে পুরোটাই এখানে জঙ্গি নাটক, আবার পুরোটাই এখানে বাস্তবতা আমরা বলছি না। তবে আমাদের অভিজ্ঞতা বা আমরা ভিকটিম ছিলাম বিগত ফেসিজমের, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি বিগত 16-17 বছরের দীর্ঘ ফেসিজমের দীর্ঘ ইতিহাসে যে এখানে বাস্তবতার চেয়ে নাটকের অংশটুকু এখানে অনেক অনেক বেশি ছিল। এখানে বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া, যেমন ধরুন আমি আসলে আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, আমি কোনো বিদ্বেষের জায়গা থেকে নয়, ডেইলি স্টার এবং প্রথম আলোর কথা এখানে আসবে। ধরুন আমি 2021 সালের কথা বলি। 2021 সালে আপনারা জানেন বাংলাদেশে মোদী বিরোধী আন্দোলন হয়েছিল এবং হেফাজত ইসলাম এই আন্দোলনে তারা মাঠে ছিল। যদিও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে হেফাজতের সেন্ট্রাল কোনো কেন্দ্রীয় প্রোগ্রাম আমাদের ছিল না, স্বতঃস্ফূর্তভাবে জনগণ যখন নেমেছে, সেই জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে পুলিশ বিভিন্ন জায়গায় তারা গুলি চালিয়েছে এবং প্রায় 2-3 ডজন লোক আমাদের শাহাদাত বরণ করে। তার প্রতিবাদে আমরা মাঠে নামি। সেই সময় ডেইলি স্টার একটা রিপোর্ট করে, রিপোর্টের শিরোনাম ছিল এরকম, ইজ হুজি টেকিং ওভার হেফাজতে ইসলাম। আমি আবার বলছি, ইজ হুজি টেকিং ওভার হেফাজত ইসলাম। দেখুন, মানে মোদী বিরোধী একটা আন্দোলন, এটা রাজনৈতিক ইস্যু, এবং মোদীর আগমনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বামপন্থী সংগঠনগুলো তারা মিছিল করেছে। বাংলাদেশে হেফাজত ইসলাম 2021 সালে আন্দোলন আমার আরো বহু আগে থেকেই ভারতের বিভিন্ন আগ্রাসী নীতির বিরুদ্ধে অনেকগুলো সংগঠন তারা কাজ করেছে, অনেক পরিচিত মুখ তারা আন্দোলন করেছে। কিন্তু হেফাজত ইসলামের এই আন্দোলনটাকে তারা নাম দিল হুজির মুভমেন্ট, মানে এটা একটা জঙ্গিবাদী মুভমেন্ট। ইজ হুজি টেকিং ওভার হেফাজত ইসলাম, অর্থাৎ হেফাজত ইসলামকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করছে বা এখানে নেতৃত্বে চলে আসছে হুজির লোকজন। এবার বলে পুরো একটা আন্দোলনকে তারা ব্লেম দেওয়ার চেষ্টা করলো। এবং বড় ইন্টারেস্টিং বিষয় হলো, এই রিপোর্টের পরে কিন্তু আমরা কিন্তু বেশ কিছু লোক আমরা কিন্তু গ্রেপ্তার হই। আমরা এটা একটা, আমি 2021 সালে সরাসরি আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। আরেকটা অভিজ্ঞতা আরো নির্মম। 2009 সালে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতা আসার পর তাদের মাত্র তখন 1 বছর তাদের পূরণ হয়নি, ক্ষমতা আসার 1 বছর পূর্তি হয়নি, আমি গ্রেপ্তার হলাম। তখন আমাকে পুলিশের ডিবি এবং মনিরুল তখন ছিল ডিবি প্রধান, ছিল পলাতক মনির পুলিশের, এবং এই গ্রেপ্তার পুলিশের বর্তমান পুলিশের আইজিপি গ্রেপ্তার, বর্তমানে যিনি গ্রেপ্তার আছেন শহীদুল হক ছিলেন তখন ডিএমপি কমিশনার। এরপর আরো অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকরা ছিলেন, বিশেষ করে এসবির অনেক লোকজন ছিলেন সেখানে, পুলিশের অনেক সহকারী কমিশনার ছিলেন, অনেক ইন্সপেক্টর ছিলেন ডিবি জিজ্ঞাসাবাদে। তো মুনিরের নেতৃত্বে ডিবি জিজ্ঞাসাবাদে আমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল, সেখানে শহীদুল হক উপস্থিত ছিলেন। তো তারা আমাকে জিজ্ঞেস করছিল অদ্ভুত বিষয়, যে আপনি আমেরিকার এমবেসিতে হামলা করার জন্য আসছিলেন, ভারতীয় দূতাবাসে আপনি হামলা করার জন্য আপনি এসেছিলেন। আচ্ছা, আমি তো অবাক হয়ে গেলাম এটা শুনে, যে আমাকে কি করার ধরে নিয়ে আসলো, আবার আমাকে কি বলা হচ্ছেন। এবং ভাগ্য বলো আমি দেখে ফেললাম, যখন আমাকে চোখ খুলে দেওয়া হলো জিজ্ঞাসাবাদ করার জন্য, সহজ করার জন্য, তখন আমি দেখলাম তাদের টেবিলের সামনে প্রথম আলো, তাদের টেবিলের সামনে প্রথম আলো রাখা। এটা আমি তারিখ সহ বলছি, এটা ছিল আপনার নভেম্বর মাসের 5-7-8 তারিখের দিকে ছিল এটা, এই ঘটনা। এখন আপনি খুঁজলে পাবেন নভেম্বর মাসের। কত সালের কথা বলছেন? এটা 2009 সালের কথা। 2009। আমি জাস্ট অতীতের ফেসিজমের এক্সাম্পল দিয়ে আপনি 2009 নভেম্বরে গ্রেফতার হলেন কোন মামলায়? কোন মামলা ছাড়া আমাকে ডিটেনশনে রাখা হয়েছে। ওকে, সন্দেহ 74 কালো কানুন যে বিশেষ ক্ষমতা আইনে ধরে আমাকে রাখা হয়েছে। আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। প্রথম আলো হেডলাইন করেছিল আমি আরেকটার পরে, অর্থাৎ এগুলো একটা অ্যাক্সেস পাওয়ার, মানে মিডিয়া, গোয়েন্দা সংস্থা, বিদেশি প্রভুরাষ্ট্র এবং তাদের যে অর্থায়ন, সবটা মিলে একটা একটা কনস্পাইরেসি ছিল। তো প্রথম আলো ছিল একদম হেডলাইন ছিল যে আমেরিকান এমবেসি এবং ভারত দূতাবাসে হামলার অভিযোগে চট্টগ্রাম থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। মানে আপনার যখন আপনি প্রথম আলো পত্রিকায় এই হেডিংটা দেখলেন? জি, হেডিং এ ছিল, এবং ওই হেডিং দেখে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করছিল। হেডিং দেখে আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল আমাকে। আচ্ছা, তো আমি দুটো উদাহরণ দিলাম, একটি ডেইলি স্টারের, যেটা আমার 2021 সালের গ্রেফতারের সাথে যুক্ত, এবং প্রথম আলো যেটা 2009 সালের ঘটনার সাথে যুক্ত। বড় ইন্টারেস্টিং বিষয় দেখেন, আপনার সবাই মনে আছে কিনা আছে আপনাদের, উইকিলিক্স এর যে তথ্য ফাঁসের যে বিষয়টা ছিল,
পুরো দেশে পুরো বিশ্বে যে একটা আলোড়ন সৃষ্টি করছিল, উইকিলিক্স তাদের তথ্য ফাঁস করেছে আমার গ্রেপ্তারি নিয়ে। তখন আমি অবশ্য জেল থেকে বের হয়ে গেছি। আমি নভেম্বর প্রবেশ করি, আমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমি ফেব্রুয়ারি প্রথম মাসে বের হই। এবং ওই সময় উইকিলিক্স তাদের কিছু গোপন নথি ফাঁস করে আমেরিকান এমবেসির। দেখুন কত ইন্টারেস্টিং বিষয়, আমেরিকান এমবেসি কিছু গোপন নথি তারা ফাঁস করে। ওই নথিগুলোতে লেখা আছে, এইভাবে লেখা আছে এই উইকিলিক্স এর ইয়েতে, গোপন নথি ফাঁসে, যে মার্কিন অথরিটি অর্থাৎ ইউএস এমবেসি যারা এখানে কর্তৃপক্ষ ছিল, তারা তাদের স্টেট ডিপার্টমেন্টকে এবং তাদের সিকিউরিটিকে তারা জানিয়েছে যে 3 জন যুবককে যে গ্রেপ্তার করা হলো চট্টগ্রাম থেকে লস্কর তৈবার অভিযোগে, কিংবা এই যে মার্কিন এমবেসিতে আক্রমণের অভিযোগে, ভারত দূতাবাস আক্রমণের অভিযোগে, এটা ছিল মিডিয়ার বাড়াবাড়ি। এটা আমেরিকান এমবেসির ওয়ার্ড, এটা আমেরিকান এমবেসির শব্দ। আমেরিকান এমবেসি তাদের সেন্ট্রালকে তারা জানিয়েছে যে এটা ছিল এখানকার মিডিয়ার বাড়াবাড়ি, এই লোকদের আমেরিকান এমবেসিতে হামলা করিয়েছিল না। এইভাবে তারা উইকিলিক্স তার ফাঁস করে দিয়ে এর মধ্যে এগুলো আসে এখানে। যাক, আমি উদাহরণ দিলাম এখানে। আপনি দেখবেন কয়েকদিন আগে আমাকে একজন ভদ্র মহিলা তার ভাইয়ের একটা পিকচার পাঠিয়েছে। সেই ছেলেটা এখনো কাশিমপুর কারাগারে আছে, সুমন এই ছেলেটার নাম। একদম কম বয়স্ক ছিল, মাত্র যখন সে জেলে ঢুকে তখন 16 বছর। হাসিনা আসার পরপরই তাকে 2008-9 সালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পুলিশের সাথে যখন তার বাসায় আশেপাশে অভিযান হচ্ছিল, তো একটা পর্যায়ে তার বাসায় পুলিশ যায়, তখন সে বড় লোকের ছেলে ছিল, সে একটু বিহেভিয়ার করা হয়তো পুলিশের একটু অসদাচরণ করে, তখন তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর প্রথম আলো সিরিজ এই সুমন নামের ছেলেটার বিরুদ্ধে অসংখ্য রিপোর্ট তার নামে করে। আমি কারাগারে গিয়ে ছেলেটাকে আমি দেখেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে বলছি আমি কথাটা, এখানকার উপদেষ্টাদেরকে এবং বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার যারা কাজ করেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা গিয়ে খবর নিয়ে দেখবেন এই ছেলেটা এখনো কারাগারে আছে। এবং 2009 সালে তাকে যখন আরো আগে তাকে মানে প্রথম আলোর করেসপন্ডেন্সে তাকে যখন গ্রেপ্তার করা হয় 16, 17, 18 বছর আগে, তখন তার বয়স কত ছিল, এটা একটু ইয়ে করে দেখবেন। এইভাবে পুরো বাংলাদেশে অসংখ্য লোক এই ভিকটিম গুলো তারা হয়েছে। আমি স্পষ্ট করতে চাই, আমরা বলছি না যে এখানে কিছু ঘটনা ঘটেনি, এখানে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তিলকে তাল বানানো হয়েছে, তিলকে তাল বানানো হয়েছে। আমরা যেটা চাই বাংলা এডিশনের মাধ্যমে, জি আমি বলছি বাংলাদেশের মতো আমরা যেটা জানতে চাই যে সত্যটা বেরিয়ে আসুক। আমরা এখানে কখনো বলছি না যে আমরা এই ধরনের কোন হটকারী থেকে, কোন রকমের এখানে বিচ্ছিন্নতাবাদকে, কোন রকমের এখানে এই চরমপন্থা কোন দিককে, যেটা ইসলামের দাওয়াতের চিন্তার সাথে সেটা সমর্থিত না, আমরা কখনোই সেটাকে আমরা নিজেরাই আমাদের জায়গা থেকে আমরা সেটা ইয়ে করতে পারি না। আমরা চাইছি সত্যটা বেরিয়ে আসুক, এবং যেটা যতটুকু সেটাকে ততটুকু রাখা হোক, তখন সেটা দ্বারা কি হবে, ক্রাইসিসের মূলকে আমরা চিহ্নিত করতে পারবো, ক্রাইসিসকে নির্মূল করা যাবে। আর যদি ওখানে বিশেষ উদ্দেশ্য থাকে, এখানে বিদেশি ফান্ড বড় যদি উদ্দেশ্য থাকে এবং ফ্যাসিজমকে টিকিয়ে রাখা, হাসিনার ক্ষমতা টিকিয়ে থাকা বড় একটা টুলস ছিল, যে জঙ্গি যুদ্ধ বই থেকে সে ভারতকে ভয় লাগাতো, সে আমেরিকাকে ভয় লাগাতো, জাতিসংঘকে সে ভয় লাগাতো, এবং সে এটাই এই কনসেপশনটা সে দেওয়ার চেষ্টা করেছে, পারসেপশনটা তার ব্যাপারে, যে হাসিনা না থাকলে, ফ্যাসিস্ট সরকার না থাকলে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হবে। অথচ দেখুন আলহামদুলিল্লাহ হাসিনা নাই, হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা প্রায় 2023 সালের আগস্টে হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ। আজকে 2024 হাসিনা মুক্ত হয় বাংলাদেশ, তার 2025 গেল, এখন 2026 আমরা আছি। প্রায় আপনার 1.5 বছর অতিক্রম হয়ে গেল, 2 বছর কাছাকাছি। বাংলাদেশে কোথাও কোনো এই যেটা তারা বলতো, যেটা বলে তারা পশ্চিমাদের রাষ্ট্রগুলোর কাছ থেকে, ভারতের কাছ থেকে তারা আশীর্বাদ করার চেষ্টা করতো, কোন রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি। বরং আমরা যেটা আশঙ্কা করছি, আমরা যেটা কনসার্ন, আমরা যেটা আশঙ্কা করছি যে তাদের প্রণোদনায় আওয়ামী এজেন্ডার ভিত্তিতে, কারণ এটা কিছু তথ্য আমরা এখনো পাচ্ছি, এটা আমাদের গোয়েন্দা সংস্থার খবর নেওয়া উচিত, যে কারাগারগুলোতে আওয়ামী লীগের লোকজন বলা শুরু করছে, দেশে বোম কেন ফুটতেছে না, দেশে আক্রমণ কেন হচ্ছে না, দেশে ইত্যাদি এই জাতীয় কথাগুলো বলছে। এই সমস্ত আলামত দ্বারা বোঝা যায় যে আওয়ামী লীগ চাচ্ছে দেশে একটা অশান্তি সৃষ্টি হোক, এবং জঙ্গিবাদী কোন একটা ইউনিটের সাথে তারা যুক্ত হয়ে তারা নিজেরা কিছু একটা করুক। এটা আমি বর্তমান সময় এটা আমি ভয় পাচ্ছি, এবং আগামীতে যারা গভর্নমেন্ট আসবে, আমার যেটা আশঙ্কা, এবং আজকে বাংলা এডিশনে আমি যেটা অত্যন্ত বোল্ড আমি বলতে চাই, যে আগামী দিনে যে চ্যালেঞ্জ আমাদের জন্য যেটা হবে, সেটা হলো ইসলামিক ঘটনার জায়গা থেকে অনেক মোটিভেশন হয়েছে, অনেক কাউন্সিলিং হয়েছে, এবং আমরা অনেক ভিকটিমদেরকে আমরা আইনি সহায়তা দিয়েছি। মোটামুটি বিষয়টা নর্মালাইজ হয়ে বিষয়টা অনেক সহজ হয়েছে এখন, এবং এমনকি কিছু লোক যাদের মধ্যে এক্সট্রিম চিন্তা ছিল তাদের মধ্যে অনেকে ফিরে এসেছে। বাংলাদেশে এই ধরনের কোনো বড় ধরনের সম্ভাবনা নাই, কিন্তু আমাদের আশঙ্কা আছে যে আওয়ামী লীগের সহযোগিতায় এবং বিদেশি কোনো শক্তির প্রণোদনায়, এবং প্রথম আলো ডেইলি স্টার মতো পত্রিকার যদি কোনো কনস্পাইরেসি ভিত্তিতে আবার কোনো দেশে কিছু হয় কিনা, হয়তো কোনো মিথ্যাকে তিলকে তাল বানানো হবে, কিংবা কোনো প্রকৃত ঘটনা ঘটিয়ে তারা চক্রান্ত করে
আবার তারা দেখানোর চেষ্টা করবে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র। এই কনস্পাইরেসির ব্যাপারে আমি একটু সতর্ক করতে চাই আপনার আপনি বারবার যে ফ্রেমিং এর কথা বলছিলেন, মানে যে ফ্যাসিবাদী যে ন্যারেটিভ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে বারবার প্রেজেন্ট করে সেটা দিয়ে কিছু অ্যাডভান্টেজ নেওয়া, সেই ব্যাপারে বাংলাদেশে বহু আলোচনা হয়েছে, এখনো হচ্ছে, তার যথেষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু মুফতি হারুন, আপনার কাছে দুটি বিষয় আসলে একটু জানতে চাই। তার একটি হচ্ছে, আপনি প্রথম আলো ডেইলি স্টারকে বারবার এই গোটা প্রক্রিয়ার সাথে আপনি তাদেরকে যুক্ত করছেন, সেটির একটি উদাহরণ হিসেবে আপনি প্রথম আলো পত্রিকার যে হেডিং সেটিকে আপনি কোট করলেন। একটি পত্রিকা, একটি গণমাধ্যম তো প্রশাসনের কাছ থেকে আসলে যেই স্টেটমেন্ট পাবে সেটির ভিত্তিতে একটি সংবাদ করতেই পারে, কিন্তু সেটির সাথে আসলে সরাসরি আসলে একটি গণমাধ্যমকে এই গোটা কনস্পিরেসির সাথে আপনি যেভাবে যুক্ত করলেন সেটি আসলে কতটুকু যৌক্তিক, কিংবা আপনি নিজেকে আসলে যেই ভিকটিম হিসেবে দাবি করলেন জঙ্গি নাটকের, সেই ভিকটিম আসলে সেই নাটকটাই বা কেমন ছিল সেটি একটু পরিষ্কারভাবে জানা দরকার। একই সাথে আরেকটি প্রশ্ন একটু আপনাকে করে রাখতে চাই, যে বাংলাদেশে আপনি নিজেও যেটি বললেন যে বিচ্ছিন্ন ভাবে হোক কিংবা যেভাবেই হোক বাংলাদেশে জঙ্গিবাদের কিছু আলামত খুব স্পষ্টভাবেই দেখা গেছে। এখনকার সময় আপনারা যারা ইসলামী আলোচক আছেন, বক্তারা আছেন, তাদেরকে আসলে এই ব্যাপারে সচেতন করতে খুব বেশি আগের মতো খুব বেশি আমরা কথা বলতেও দেখছি না। এই বিষয়টিও যদি একটু প্রশ্ন করেন, আমি একসাথে কয়েকটি প্রশ্ন আপনাকে করলাম। জি, ধন্যবাদ। আপনি প্রথম প্রশ্ন করেছেন যে আমি যেভাবে এখানে মিডিয়ার একাংশকে টেনে নিয়ে আসছি জঙ্গিবাদের প্রসঙ্গে। দেখুন, এটা তো আসলে আমার একার বক্তব্য নয়, আমি একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। মানুষ, আমরা তো অনেক সময় অনুমান করে কথা বলি, যারা গবেষক, যারা অ্যাসাইনমেন্ট যারা রেডি করেন, কিংবা যারা মিডিয়াতে যারা বক্তব্য দেন, কিংবা পলিটিক্যাল লিডাররা যখন কোনো ওপিনিয়ন তারা যখন নাকি রাখেন, কমেন্ট যখন করেন, তখন তারা কিছু অনুমানকে তারা রাখেন, তারা কিছু অ্যাসেসমেন্ট তারা করেন, কিছু ধারণা তারা করেন, এখান থেকে বলে থাকেন। আমি তো একেবারে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমি দেখালাম যে দেখুন কিভাবে আমরা ভিক্টিমাইজ হয়েছি। এবং আমি আরো অনেক ঘটনা বলতে পারবো, যেহেতু আমরা কারাগারে না গেলে এই বিষয়গুলো আমরা বুঝতাম না। কারাগারে না গেলে আমরা বিষয়গুলো আমরা বুঝতাম না যে কিভাবে এই কালচারাল গোষ্ঠীগুলো, শাহবাগিজম এবং প্রথম আলো ডেইলি স্টার গোষ্ঠী, কিভাবে তারা তাদের প্রভুদেরকে খুশি করার জন্য, তাদের ভারতীয় প্রভু, তাদের ওয়েস্টার্ন তাদের প্রভু, এদের খুশি করার জন্য তারা কিভাবে জঙ্গি নেগেটিভকে তারা বিনির্মাণ করতো এবং প্রশাসনকে তারা বিভ্রান্ত করতো। এটা আমি আপনাকে দস্তাবেজ দিতে পারবো, আপনাকে আমি হাজার হাজার পৃষ্ঠার অসংখ্য প্রমাণ দিতে পারবো, অসংখ্য পরিবারকে আপনাকে হাজির করতে পারবো। আমি আপনাকে আহ্বান করবো, বাংলা এডিশন আপনারা অথবা যে কোনো গণমাধ্যমকে আমি আহ্বান করবো যে ভিকটিমদেরকে আপনারা ভিকটিমদেরকে বসুন এবং সেই সত্যগুলো আপনারা যাচাই করুন, কাকে কোত্থেকে কিভাবে গুম করা হয়েছে, কেন গুম করা হয়েছে, এবং এক একটা ভিকটিমকে সিটিডিসিতে এবং আয়না ঘরে বিভিন্ন জায়গায় এই প্রথম আলো ডেইলি স্টারের এবং তাদের মতো আরো কিছু মিডিয়ার তাদের রিপোর্টের সামনে রেখেই তাদেরকে নির্যাতনগুলো তাদেরকে কি করা হয়েছে। আমি আপনাকে বলছি যে 2021 সালে যখন গ্রেপ্তার হই এবং যখন ডেইলি স্টার আমার বিরুদ্ধে যখন রিপোর্ট করে যে ইজ হুজ টেকিং ওভার হেফাজত ইসলাম, তখন আমাকে এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আমাকে জানিয়েছিল। গোয়েন্দা সংস্থা আমি অ্যারেস্ট হওয়ার আগেই জানিয়েছিল, তারা জানতে চাচ্ছিল যে ঘটনা কি, তারা জানতে চেয়েছিল। তো দেখুন, তারাও কনফিউজ হয়েছে এখানে। আমরা তো কথায় গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা দোষ দিয়ে থাকি বা আমরা সরকারগুলোকে আমরা দোষ দিয়ে থাকি, কিন্তু দেখুন তারা নিজেরাই কনফিউজ হয়ে যায় এই পত্রিকার হেডলাইন গুলোর কারণে। এখনো সেই সাংবাদিকরা কিন্তু আজকে তারা স্বাধীনভাবে তারা দাবড়ে বেড়াচ্ছে, তারা মানুষকে তারা ভিকটিম করে, মানুষকে তারা মানবাধিকার থেকে তারা এই ক্ষুণ্ণ করে, তারা কিন্তু তাদের জায়গায় রয়েছে। তো এটা আসলে আমি আপনার কাছে কোনো তাত্ত্বিক কোনো আলাপ হাজির করিনি, আমি একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি। এবং দ্যাট ওয়াজ দ্য এক্সাম্পল। এরকম আরো অনেক ভিকটিম আপনি দেখেছিলেন যারা? অবশ্যই দেখেছি আমি, কয়েক ডজন বরং শতাধিক আপনি ভিকটিম আমি আপনাকে হাজির করতে পারবো। আপনি আর অনুষ্ঠান করলে আমি নিয়ে আসতে পারবো। যে এই পত্রিকাগুলোর রিপোর্টের উপর বেস করেই প্রশাসন মূলত আসলে ব্যবস্থা গ্রহণ করতে আপনাদের বিরুদ্ধে। দেখুন, আমি আপনাকে আবার বলছি যে এখানে কিছু বাস্তবতা নেই তা না। যেমন দেখুন, আমি হলিউডের ঘটনাকে নিয়ে আসি। যেদিন 2016 সালে সম্ভবত জুলাই 1 তারিখ এই ঘটনা ঘটে। তো এই ঘটনা কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের যে একটা বিশাল একটা ইসলাম মিলিটেন্সি বা যে জঙ্গিবাদ বিরোধী একটা ক্যাম্পেইন পুরো দেশে শুরু করা হয়েছে, এবং স্কুল কলেজের ছোট ছোট মেয়েদের বাচ্চাদের মুখে মুখে পর্যন্ত যে এটা একটা কালচারাল ওয়ার হিসেবে এটাকে নেওয়া হয়েছে, এবং অসংখ্য লোককে সেখানে গ্রেফতার করা হয়েছে। অথচ এটা তথ্য রয়েছে আমাদের কাছে যে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং মিডিয়ার কাছে, যে ওই সময় হলিউডে যারা যুক্ত ছিল মোটামুটি সবাই কম বেশ কিন্তু তারা গ্রেফতার হয়েছে এবং তারা ক্রসফায়ার হয়েছে। কিন্তু এটাকে সরকার ব্যবহার করে 4 দলীয় জোট আমলে
যখন বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের ঐক্য যখন ক্ষমতায় ছিল, বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2005 সালে বা 2004 সালে 17 আগস্টের যে বোমা হামলা হয়েছিল, আপনাদের অবশ্য মনে থাকার কথা, তখন বাইতুল মোকাররমের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক খতিব রহমতুল্লাহ আলী ছিলেন বাইতুল মোকাররমে। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, আধ্যাত্মিক গুরু ছিলেন, এবং যার কাছে গিয়ে প্রথম আলো তাদেরকে ইসলামাবাদের জন্য তওবা করেছিল, সেই ছবিও কিন্তু মিডিয়াতে রয়েছে। যাই হোক, তখন ওলামাদের ক্যাম্পেইনের কারণে তখন এই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নামে তারা প্রথমত সর্বহারা প্রতিরোধ আন্দোলন নিয়ে তারা একটা সামাজিক একটা প্রতিরোধকামী শক্তি ছিল। পরবর্তীতে হয়তো কোন গোপন ইঙ্গিতে তারা যখন নাকি পুরো দেশে যখন বোমাবাজি করলো, ওলামা একরাম তখন বিশাল এক ক্যাম্পেইন করেছিলেন এবং তাদের ওই প্রোগ্রামটা কিন্তু ব্যর্থ হয়েছে। সে ধারাবাহিকতায় বরাবরই আলেমদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ইসলামের যে দাওয়াতের যে বক্তব্য, এবং আমরা তো প্রতিরোধের কথা বলি, সেই প্রতিরোধ যেমন ফিলিস্তিনের বিষয়ে বাইতুল মুকদ্দাসকে বিজয়ের জন্য, এবং আমাদের বিজিত মুসলিম যে ভূখণ্ড যেগুলোতে জুলুম নির্যাতন চলছে সারা বিশ্বে বিভিন্ন পরাশক্তিগুলোর মাধ্যমে, এবং সেই জায়গাতে আমরা প্রতিরোধের কথা আমরা যেমন নাকি ফিলিস্তিনের গাজার যুদ্ধ অবস্থা যেখানে চলছে, সেখানে একটা ইসরায়েলি বর্বর শক্তি সেখানে মুসলমানদেরকে ধ্বংস তারা চালিয়ে যাচ্ছে। এই কয়েকটা ছাড়া এইভাবে আফগানিস্তানে আমেরিকা আগ্রাসন চালিয়েছিল, তাদের একটা বৈধ প্রতিরোধ সংগ্রাম ছিল। এই যে বৈধ প্রতিরোধ ব্যতীত সারা দুনিয়ার মুসলিম ও মুসলিম রাষ্ট্র কোথাও কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয়নি এখানে সশস্ত্র সংঘাতে লিপ্ত হওয়ার জন্য, এবং ওলামা একরাম মোটিভেশন করেছেন, এবং আমরা এখনো সুযোগটা রয়েছি। আমরা বারবার তাদেরকে দাওয়াতি মোটিভেশন করি এবং উই আর সাকসেস। আমরা এটাতে শুধু আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের ক্রেডিট এটা আপনি বলতে পারবেন না, বরং এই ক্রাইসিসটা একটা সামাজিক জায়গা থেকে এটাকে প্রতিরোধ করা হয়েছে এবং এটা চলমান রয়েছে। আর এটা নিয়ে আমরা অনেক সতর্ক রয়েছি এবং আমরা আগাম সতর্কবাণী উচ্চারণ করছি যে বাংলাদেশ এখন স্থিতিশীল রয়েছে। এখন বাংলাদেশে কিছু আন্দোলন হয়েছে, সরকার হাসিনা উৎখাতের পরে বিভিন্ন টুকটাক হয়তো যেটাকে অনেকে মব বলে থাকে, কিন্তু দেখবেন আপনি কোনো জায়গায় জঙ্গি স্টাইলের কোনো রকমের কোনো ঘটনা, কোনো বোমাবাজি এরকম কোনো অ্যাটাক কিন্তু হয় নাই কিন্তু বাংলাদেশে। এটা কি কারণে? এটা আলেমদের মোটিভেশন কারণে, আলেমদের সতর্কতার কারণে, এবং যারা ইসলামিক লিডারশিপ যারা আছে এবং আমরা তরুণরা যারা রয়েছে, আমরা বরাবরই আমরা খুব সতর্ক করেছি। উই আর ভেরি ভেরি কেয়ারফুল, এবং আমরা কাউন্সিলিং করছি, আমরা মোটিভেশন করছি। এই জন্য দেখবেন এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটেনি বাংলাদেশে। একটি গুরুত্বপূর্ণ দিক যে বাংলাদেশে আসলে 5ই আগস্ট পরবর্তী আমরা যে সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সহিংসতার আশঙ্কা করেছিল গোটা বিশ্বব্যাপী, সেখানে নিঃসন্দেহে মন্দির পাহারা থেকে শুরু করে আপনারা অনেক বড় ভূমিকা রেখেছেন। কিন্তু এক্ষেত্রে একটি মানে তাত্ত্বিক প্রশ্নই আসলে আপনার কাছে একটু করতে চাই, বাংলাদেশে কি কখনো সশস্ত্র বিপ্লবের কথা আপনারা ভেবেছেন কিনা কিংবা ভাবেন কিনা? আসলে আমাদের সমস্ত ন্যারেটিভ, আমাদের সকল বয়ান, আমাদের স্ট্যান্ড, আমাদের কমেন্ট, আমাদের ওপিনিয়ন, আমাদের সমস্ত বক্তব্য অনলাইনে রয়েছে, গণমাধ্যমে রয়েছে। আমাদের কোনো আপনার আন্ডারগ্রাউন্ড কোনো কার্যক্রমের তো প্রশ্ন আসে না। আমাদের সমস্ত কিছু ওপেন সিক্রেট ইয়েতে আমাদের অবস্থা রয়েছে। সেখানে বরং বরাবরই আমরা অ্যান্টি মিলিটেন্সি আমরা ক্যাম্পেইনটা আমরা করে থাকি। আমরা অ্যান্টি মিলিটেন্সি আমরা ক্যাম্পেইন করে থাকি। আমরা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি। দেখুন, আমরা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, আমরা এই পরিস্থিতি পরিবর্তন চাই, এমনকি আমরা শরিয়া প্রতিষ্ঠানের কথা বলি। আমরা তার জন্য আমাদের কাছে আমাদের মডেল রয়েছে, আমাদের সিরাতে রাসূল নবীজির মডেল রয়েছে আমাদেরকে। হ্যাঁ, আমরা যদি আক্রান্ত হই, আমাদেরকে যদি পার্শ্ববর্তী কোনো শক্তি দ্বারা যদি আমরা সামরিকভাবে যদি আমরা আক্রান্ত হই, কিংবা আমাদের বা বিরুদ্ধে যদি কোনো রকমের মিলিটারি অ্যাকশন যদি কোনো রাষ্ট্র যদি যায়, তখন তো সেটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়াবে। তখন সেটা আমার আপনার বিষয় না, সেটা অবশ্যই তখন ইমানের দায়িত্ব থাকবে এবং জাতীয় কর্তব্য থাকবে সেটা প্রতিরোধ করা। কিন্তু এখনো আমরা সেটা ওইভাবে ভাবছি না। অথচ এখানে যেটা হয়েছে, এদেশের জনগণ বরং এই বিগত ফ্যাসিজম বিরোধী আন্দোলনে জুলাই বিপ্লবের সময় বিদেশি গুপ্তচররা আমাদের জনগণকে হত্যা করেছে এবং বিভিন্ন কনস্পাইরেসির মাধ্যমে দেশের মানুষকে নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। হ্যাঁ, এবং গুম খুনের শিকার করা হয়েছে। যে আজকে জঙ্গিবাদ বলা হচ্ছে, এটা তো আমি মনে করি রাষ্ট্রীয় জঙ্গিবাদ ছিল। হাসিনার আমলে এটা ছিল রাষ্ট্রীয় জঙ্গিবাদ। মুফতি হারুন স্যার, আমি এটার সাথে আরেকটি প্রশ্ন আসলে একটু যুক্ত করতে চাই আপনার কাছে। বিশেষ করে আপনি নিশ্চয়ই আপনারা এটি লক্ষ্য করেন, আপনারাও নজর রাখেন। আমরা পৃথিবীব্যাপী যে ওয়ার অন টেরর যে কনসেপ্ট দেখলাম, সেটি আসলে বলা যেতে পারে অনেকটা ব্যর্থ হয়েছে। সেটি আসলে শেষ পর্যন্ত ধোপে টেকেনি। বাংলাদেশে আসলে হাসিনা কিভাবে এই ইস্যুটা দিয়ে এতখানি ফায়দা নিতে পারলো, আপনাদের কাছে কি মনে হয়? দেখুন, যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টের তাদের যেটা রুল থাকে, তাদের যেটা নীতি থাকে, সেটা হলো মেকিয়াভেলির আপনি সূত্র দেখবেন, তার প্রিন্সেসে টার্গেট দিয়েছে যে কোনো ভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে, এবং তার বই লেখা আছে প্রয়োজন তুমি আস্তিক হবে, প্রয়োজন তুমি নাস্তিক হবে। তো হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অবশ্যই তার দরকার ছিল বিদেশি শক্তির সাপোর্ট, তার দরকার ছিল।
ভারতকে একথা বোঝানো যে আহ, আমি যদি ক্ষমতা থেকে এটা হাসিনা, এটা ওপেন সিক্রেট নীতি ছিল তাদের, ওপেন সিক্রেট পরিষ্কার ছিল যে আওয়ামী লীগ না থাকলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। ভারতকে তারা এই ভয়টা লাগিয়েছে। এবং আমেরিকার সাথে হাসিনার কিছু পরিস্থিতিগত অমিল থাকলেও ইসলাম ধর্মের প্রশ্নে, জঙ্গিবাদের ইস্যুতে তারা কিন্তু একসাথে বরাবরই কাজ করেছে। এবং এই যে সিটিডিসি, পুলিশের যে সিটিসি বিভাগ, এটা পরিপূর্ণ এই আমেরিকার সহযোগিতা তারা পরিচয় দিয়েছিল। বাংলাদেশে যে যুদ্ধ, আপনার সন্ত্রাস দমন যে আদালত রয়েছে ঢাকায়, সন্ত্রাস দমন আদালত, আমি ইন্টারেস্টিং তথ্য আপনাকে দিচ্ছি। সেই সন্ত্রাস দমন আদালতের ফ্যান, কম্পিউটার, টেবিল সবকিছু ইউএসএমবিসি থেকে আপনার সরবরাহকৃত। তাহলে অর্থাৎ হাসিনা তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শুধু সে ভারত থেকে না, সে আমেরিকারও সে সহযোগিতা সে পেয়েছিল। অর্থাৎ যেগুলো তার ক্ষমতাকে সে টিকিয়ে রাখতে হবে, এটা ফেসিলিটির অন্যতম একটা হাতিয়ার ছিল, এটা অন্যতম হাতিয়ার ছিল যে জঙ্গিবাদের জিজ্ঞাসাবাদ করা হতো আপনাদেরকে, যখন বিভিন্ন সেলে জিজ্ঞাসাবাদ করা হতো কখনো, কিংবা আপনি কারাগারে যেটি বললেন যে অনেক ভিকটিমদেরকে আপনি দেখেছেন, বিদেশি কোনো এজেন্সির কোনো প্রতিনিধিরা কি সেই জিজ্ঞাসাবাদে কখনো অবশ্যই দেখেছেন? অবশ্যই অবশ্যই এই বর্তমানে এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু পরিষদ, হিন্দু সংগঠনগুলোর দায়িত্বে ট্রাম্প কার্ড ব্যবহার করে থাকে একজন ব্যক্তি, সন্তোষ শর্মা, যে বর্তমান দৈনিক কালবেলার সম্পাদক। দুঃখজনক ভাবে বিএনপি কেউ কেউ এটা হয়তো করে, আমি জানি না তাদের পলিসি তারা কিভাবে কি করতেছেন। তো সন্তোষ শর্মা সরাসরি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে সিটিডিসিতে, এবং এই জিজ্ঞাসাবাদে ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের, জি জি, সিটিডিসিতে আসাদুজ্জামান ছিল সিটিডিসি প্রধান, জি আসাদুজ্জামান সিটিডিসি প্রধান ছিলেন, এবং তার সহযোগী ছিল ইশতিয়াক ছিলেন, তৌহিদ ছিলেন, ডিসি ইমরান ছিলেন, আব্দুল মান্নান ছিলেন, এরা সবাই কর্মরত ছিলেন। এবং আমাকে যিনি জিজ্ঞাসা করেছেন তিনি ছিলেন ভারতীয় এমবেসির একজন দায়িত্বশীল, এবং যিনি ছিলেন স্টেশন চিফ, স্টেশন ম্যানেজার ছিল রয়ের বাংলাদেশে। তো তিনি জিজ্ঞাসাবাদ করেছেন আমাকে, এবং এই পুরো জিজ্ঞাসাবাদে উস্কানিদাতা তার পাশে বসে বারবার সে উস্কানি দিচ্ছিল। আমাকে বলছিল আপনি আফগানিস্তানে কয়বার গেছেন, আগামীতে ক্ষমতায় কারা আসবে, বিএনপি কি, আপনার কি বিএনপি পক্ষে আছেন কিনা, আপনি জমাত করেন কিনা। সে বারবার এন্টি বিএনপি, এন্টি জমাত, এন্টি তারেক জিয়া, এন্টি খালেদা, সে কথাগুলো বলতেছিল যে আমরা সরকার অনুগতি। এই সন্তোষ শর্মা, যে সন্তোষ শর্মা এখন তারেক জিয়াকে গিয়ে সে এখন সম্মান দেখাচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে নেক্সট ইলেকশন, কারণ এটা 2021 সালের ঘটনা, তো বলতেছিল যে পরবর্তী ইলেকশন আপনার কার পক্ষে থাকবেন আমাকে, সে জিজ্ঞাসাবাদে। তো যাই হোক, সে অসংখ্য সেই চাপ আমার উপর তৈরি করেছিল, এবং রাতভর আমাকে টর্চার করা হয়েছিল তাদের প্রশ্নোত্তরের ভিত্তিতে। এবং আমি ভিকটিমদের কাছ থেকে শুনেছি আরো কিছু দেশের এমবেসির লোকেরা, বিভিন্ন সংস্থার লোকেরা, এবং ভারত এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের অনেক লোকেরা, তারা নিয়মিত তারা বিভিন্ন আয়না ঘরে গিয়ে এবং বিভিন্ন তাদের জিজ্ঞাসাবাদ রুমে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতো। এটা একটা নিয়ম মাফিক ঘটনা ছিল, একটা চিরাচরিত একটা নর্মাল একটা বিষয় ছিল যে বিদেশিরা এসে এই বাংলাদেশি ভিকটিমদেরকে তারা প্রশ্ন করতো। বিদেশি দূতাবাস এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের যে পরিচয় আপনি উল্লেখ করলেন, আপনি কিভাবে তাদের পরিচয় নিশ্চিত হলেন? সেটা আমার বিষয়, সেটা আমি নিশ্চিত হয়েছি, আমি সবকিছু মিডিয়াতে বলতে পারবো, তবে আমি এটা নিশ্চিত হয়েছি। আমি তার নাম বলছি ডক্টর নীতিশ ব্রি, এবং আমি বলতে বাধ্য হচ্ছি, আমি সোর্স বলবো না, তবে সেটা গোয়েন্দা সংস্থার লোকজনই কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছেন। এটা ঊর্ধ্বতন একদম হাই মোস্ট যারা, আমি একদম জি হাই মোস্ট কিছু একটা বলছিলেন আপনি, দুঃখিত, মানে মোস্ট যারা পার্সন ছিল গোয়েন্দা সংস্থায়, তারাও স্বীকার করছেন, তারা নিজে অবাক হয়েছেন, তারা নিজেরাও যে এই নীতিশ তাদেরকে এড়িয়ে কিভাবে এখানে আমার কাছে আসলো। এবং তাদের অনেকে আমাকে বলতো যে দেখো, যে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একই ব্যক্তি আমাদের সামনে এসে ঘন্টা ঘন্টা বসে থাকতো আমাদের বিষয় নিয়ে আর কি। তো এটা একটা ছিল। আমি ভারতকে আহ্বান করবো তারা যেন এই নীতি থেকে বেরিয়ে আসে। আসলে এই সবার সাথে আমরা একটা সুসম্পর্ক দিয়ে চাই। যদি অতীতের এই নীতি যদি অব্যাহত থাকে, তাহলে আমাদেরও কিন্তু এই আধিপত্যবাদ বিরোধী লড়াই কিন্তু অব্যাহত থাকবে। এবং বিশেষ করে এই ঘাপটি মারা যে যে বিদেশি কুচক্রী যারা জঙ্গিবাদ ইস্যুকে জিয়ে রাখতে চায়, তুলে ধরতে চায়, আমি তো বলে দিতে চাই স্পষ্ট, আমার তো মনে হচ্ছে যেখানে আরো কিছু বোমাবাজি করিয়ে ভবিষ্যতে দেখবেন, যেহেতু এখানে মোটামুটি মূলধারার যে ইসলামপন্থা, মেইন স্ট্রিম ইসলামপন্থার এখন বিশাল একটা জয় জয়কার অবস্থা। এবং আমাদের মধ্যে যারা দায়ী, যারা ইসলামিক লিডারশিপ, আলহামদুলিল্লাহ তাদের কাউন্সিলিং এর মোটিভেশন কাজ হচ্ছে। তরুণরা এখন আলহামদুলিল্লাহ ইসলামকে বুঝে তারা স্মার্ট ইসলামকে হ্যান্ডেল করতে চায়, ইসলামকে তার পলিটিক্যাল বয়ান দিয়ে, ইসলামকে তার সোশ্যাল বয়ান দিয়ে, ইসলামকে তার একাডেমিক জায়গা থেকে, ইসলামকে তার সোশ্যাল জায়গা থেকে তারা এগিয়ে নিতে চায়। আমার তো আশঙ্কা হচ্ছে ইসলাম এই যে প্রবণতা ভালো, এটাকে ধ্বংস করার জন্য আবারও বিদেশি কোন এজেন্সি বা দেশীয় কোন চক্র মিলে কিছু একটা করতে পারে। জন্য আমাদের যে দেশপ্রেমিক মিডিয়া যারা আছে, ইসলাম বান্ধব মিডিয়া এবং আলেম ওলামা সকলকে সতর্ক থাকা উচিত।
এটা নিয়ে খুব কাজ করা উচিত। আমি একেবারে শেষ একটি প্রশ্ন দিয়ে একটু শেষ করতে চাই। আপনি অনেক ভিকটিমদের কথা আপনি বলছিলেন এবং একই সাথে আপনি কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম তো সরাসরি উল্লেখই করলেন। এটি আমাদের দর্শকদের জন্য এই প্রশ্নটি না করলেই নয়। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এটি জানতেই চাই। যে ভিকটিমদের কথা আপনি বললেন, অনেকে তার মধ্যে এখনো কারাগারে আছে আপনি বলে দাবি করলেন। এই ভিকটিমদেরকে নিয়ে আপনাদের কি কোনো উদ্যোগ এই পর্যন্ত হয়েছে কিনা, কোনো বা সে ধরনের কোনো ইনিশিয়েটিভ ওটা নিয়েছেন কিনা, তাদের কথাগুলোকে সামনে নিয়ে আসার কিংবা ভিকটিম পরিবারগুলোকে আসলে কিভাবে সহায়তা করা যায়, যদি তারা সত্যিকার অর্থে ভিকটিম হয়ে থাকে, এটি নিশ্চয়ই একটি মানবিক প্রয়োজন। এবং একই সাথে যেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা আপনি উল্লেখ করলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন কিনা কিংবা নিবেন কিনা, মুফতি হারুন ইসা। শেষ প্রশ্নটা আগে আগে বলি। যারা আমাদেরকে ইয়ে করেছে, ইতিমধ্যে সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হয়েছে, ফৌজদারি ইয়েতে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। তার পত্রিকার নাম হলো কালবেলা পত্রিকায় যখন চিঠি গিয়েছে, জি, সেখানে তারা জানিয়েছে যে উনি এখন এখানে নেই। তো এইভাবে তারা মিথ্যা তথ্য দিচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এটা নিয়ে আমরা কাজ করবো অবশ্যই। আমরা এই বিষয়টা ছাড় দিতে পারবো না, কারণ তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে এটা নিয়ে। তো এটা নিয়ে আইনি ব্যবস্থা আমরা নিয়েছি। আর যারা ভিকটিম হয়েছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার মাধ্যমে এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে যারা ভিকটিম হয়েছে, আমরা এদের বিরাট একটা তালিকা আমরা করেছি। যারা ইনোসেন্ট ছিল, তারা সম্পূর্ণ ইনোসেন্ট ছিল, তাদের একটা তালিকা করে তাদের বয়ানগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো এবং তারাও কিন্তু তাদের তার ব্যবস্থা তারা নেবেন। আর হ্যাঁ, কিছু ছিল যারা ধরেন সেই 5 সালের ঘটনায় জিএমপি সাথে যারা কেউ যারা যুক্তি ছিল, এদের মধ্যে আবার অনেকে আছে যাদেরকে কাউন্সিলিং করা হয়েছে, মোটিভেশন যারা করা হয়েছে। এইটাও আমি রাষ্ট্রকে বলতে চাই যে যারা যেমন নাকি অনেক সময় জাসদের বা সর্বহারাদের মধ্যে যারা ফিরে আসছিল, যারা সুযোগ দেওয়া হয়েছিল, যাদের অনুশোচনা আসছে এবং তাদের দীর্ঘ একটা সাজা তারা পেয়েছে। 20 বছর তারা কারাগারে ছিল, 15 বছর তারা কারাগারে ছিল, এবং যারা মোটামুটি আলেমদের কাছে যারা আত্মসমর্পণ করেছে, মুস্তাক আলেমদের কাছে দিয়েছে, এবং তারা দেশে তার স্বাভাবিক জীবন যারা ফিরে আসছে এবং তাদের সাজা খাটা হয়ে গেছে, এদেরকে নিয়ে একটা রাষ্ট্রের উচিত একটা সমন্বয় করা। হ্যাঁ, যদি কিছু ক্রিমিনাল থেকে থাকে যারা আলেমদের এড়িয়ে, আলাদা লিডারশিপ এড়িয়ে যদি তারা যদি কিছু করতে চায়, বিশেষ করে বিদেশি কোনো শক্তির যদি ব্যবহার হতে চায়, তো এই বিষয়ে কিন্তু আমাদের উদ্যোগ নিতে হবে আমাদেরকে। এটাও আমাদের মানে এখানে অনেকগুলো কাজ আমাদেরকে একসাথে করতে হবে। তাহলে আশা করি আমরা একটা গুড সলিউশনের দিকে আমরা যেতে পারবো এবং এই জমিনকে আমরা নিরাপদ করতে পারবো এবং ইসলাম ভবিষ্যৎকে আমরা উজ্জ্বল করতে পারবো। মানুষের ইনসাফের যে বিষয়টা, সেটাকে আমরা অনেক বেশি আমরা এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মুফতি হারুন ইজার আপনাকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আরো একবার।